অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপে নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সাথে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় অনুদানের টাকায় আর্থিক খাতের সংস্কার, কি সংস্কার হবে। এই আলোচনায় আজ আমাদের স্টুডিওতে সঙ্গে আছেন ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, আছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক খন্দকার ফজলে রশিদ, এবং আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির। আপনাদের তিনজনকেই স্বাগত। যেমনটা বলেছিলাম, আজকের বিষয় অনুদানের টাকায় আর্থিক খাতে কি সংস্কার হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা আছেন। প্রথমেই জানতে চাই খন্দকার ফজলে রশিদ, আপনার কাছে। আমরা অর্থনৈতিক সংস্কারের কথা বলছি, সরকার পরিবর্তনের পরে সব সেক্টরেই আসলে একটা সংস্কারের তাগিদ তৈরি হয়েছে। সেখানে আসলে আর্থিক খাতে যে সংস্কারের কথা বলা হচ্ছে, ঠিক কোন কোন জায়গায় সংস্কারগুলো বেশি জরুরি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি একটু অন্যভাবে শুরু করি। আমাদের দেশের, আমাদের কনস্টিটিউশনের যে তিনটে প্রধান স্তম্ভ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি, আপনি বলেন কোনটার মধ্যে আমাদের সংস্কার প্রয়োজন নাই? এই তিনটাকে যদি কাভার করতে পারেন, সব কিছু কাভার হয়ে আসে। আপনার প্রতিটি জায়গায় এমন কোনো জায়গা নাই যেখানে দরকার নাই। আর যেটা খুব অত্যন্ত জরুরি, অনুদানকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ না করি, যদি নিজের টাকা ভাবি, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য প্রবলেম করবে। ব্যাংকিং খাতে যে ট্রাস্ট পিপল থাকা উচিত, আনফর্চুনেটলি এটা অনেকাংশে কমে গেছে, যে কোনো কারণেই হোক। আপনারা সবাই জানেন, আমার কাছে বহু ফোন আসে, কোন ব্যাংকে টাকা রাখবো। এমন দেখেন, এটা বলা খুব ডিফিকাল্ট, কোন ব্যাংকে টাকা রাখবেন। আপনি প্রত্যেকদিন নিউজ দেখেন, আমি আপনাকে একটা অ্যাডভাইস দেবো, এই ব্যাংকে রাখেন, ওই ব্যাংকে রাখবেন না, এটা আমার বলা উচিত না। এটা আমার ইনফরমেশন কারেক্ট নাও হতে পারে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এই সংস্কারের জন্যে যে আমাদের ইনফরমেশনের অথেন্টিসিটি। আমরা এত ধরনের ভুল তথ্য, এই যে আমরা এখন বলছি যে আমাদের ক্লাসিফিকেশন ইজ অ্যারাউন্ড 15%, আসলে কি 15%, নাকি এর মধ্যে কোনো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? সুতরাং আমাদের তথ্য যদি সংস্কার না করা হয়, এই খাতে যদি প্রপার ইনপুট না দেওয়া হয়, এই খাতে যদি প্রপারলি টেক কেয়ার না করা হয়, তাহলে কিন্তু যত ইনপুটই দিবেন, আউটপুট সব বৃথা হয়ে যাবে। সুতরাং আমি মনে করি ব্যাংকিং অ্যাজ এ হোল তো ঠিক আছেই, কিন্তু প্রথম শুরু হলো ইনপুট দিয়ে শুরু করতে হবে, আর তথ্যকে রিয়েল স্ট্যাটিস্টিক্স দিতে হবে। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। যেমনটা বলছিলেন খন্দকার ফজলে রশিদ, যে তথ্যের ঘাটতি রয়ে গেছে। আমরা দেখলাম সেটি আমাদের যে জাতীয় তথ্য, যেগুলো জিডিপির তথ্য থেকে শুরু করে এমনকি জনসংখ্যার তথ্য, মাথাপিছু আয়ের তথ্য, সবখানেই এই ঘাটতি আছে, এবং রিজার্ভের তথ্য নিয়েও আমরা লুকোচুরি দেখেছি। তো সামগ্রিকভাবে আসলে সাধারণ মানুষের যে কনসার্ন, যে কোন ব্যাংকে টাকা রাখবো, আমরা তো জানি যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই আসলে ব্যাংকগুলো ব্যবসায় আসে, এবং বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিচ্ছে যে কোনো ব্যাংকে গ্রাহক টাকা রাখতে পারে। তারপরও আসলে আমাদের যে এই পরিস্থিতিটি তৈরি হলো, সেই পরিস্থিতি থেকে আগের সেই আস্থার পরিস্থিতিতে যাওয়ার জন্য আসলে সংস্কারের কোন জায়গাটাতে আগে মনোযোগ দেওয়া উচিত? আসলে প্রথমে আসলে আপনাদের এই টাইটেলটাই আমার কাছে কেমন, মানে আমি এটা খুব, অনুদানের টাকায় আর্থিক খাতের সংস্কার, অনুদানের টাকা হোক না লোনের টাকা হোক না, আমি তো মনে কোনো টাকা পয়সাই লাগার কথা না। সংস্কারের আমাদের এখানে যে সংস্কার, যেমন আপনি এই যে রাব্বি ভাই যেটা আপনি বারবার বলছিলেন, যে আর্থিক খাতের ব্যবসাটাই কিন্তু আসলে আস্থার ব্যবসা। আস্থা ক্রিয়েট করার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন হয় না, আপনার সদিচ্ছাটা সবচেয়ে বড় কথা। সরকারের সদিচ্ছা, এই যে আমি প্রায়ই বলতাম যে আপনি NPL কমাতে চান,
এনপিএল কিছুই করতে হবে না আপনাকে, শুধু গভর্নমেন্ট খালি বলুক ইয়েস আই হ্যাভ দ্য ইন্টেনশন টু মানে টু টেক ইট ওভার, তাহলে দেখবেন যে কতগুলো হয়। সুতরাং আমাদের আসলে এই টাকা পয়সা কোন খাত থেকে মানে অনুদান থেকে পেলেন নাকি লোন থেকে পেলেন নাকি আপনি বাজেট থেকে টাকা নিলেন, ওইগুলো আসলে কোনো ইস্যু না। সরকার পরিবর্তনের পরে আমরা নতুন যে গভর্নর পেলাম, তিনিও তো দেখলাম যে একটা অঙ্ক বললেন যে এই যে ডুবতে বসা ব্যাংকগুলো বা ব্যাংকিং খাত দুর্বল ব্যাংকগুলোকে উদ্ধার করার জন্য একটা বড় অঙ্কের টাকার সহায়তা লাগবে, সাপোর্ট লাগবে। টাকা ছাড়া তো নিশ্চয়ই হবে না। সেই জায়গায় আসলে অনুদানগুলো যে আসছে সেটি যদি প্রয়োজনই না হয় তাহলে তো আসার প্রয়োজন ছিল না, যেহেতু এসেছেই সেটি আসলে কোথায় ব্যবহার করাটা বেশি জরুরি। আসলে অনুদানের কথা উনি যেটা মানে বলছেন সেটা হচ্ছে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়া। উনি ওই ব্যাংকগুলোকে আপনার কি বলে আপনার ঘুরে দাঁড়ানোর জন্য অনুদানের কথা বলে নেই। উনি অনুদানের কথা দেখেন, ব্যাংকগুলো এত ক্রাইসিসে পড়ার পরও কিন্তু উনি একবারও বলে নেই যে আই এম গোইং টু মানে আমরা সেটি বলছি না, আমরা বলছি যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে আসলে অর্থের ব্যয়টা কোন জায়গায়। হ্যাঁ, তো এখন এই আসলে মানে কারণ অনেক কিছু ধরেন আপনি যদি আপনি সমস্ত জিনিস ট্রান্সপারেন্ট করতে চান, তাই না, যার জন্য আজকে ওনাকে এনেছেন, এখানে তো আমাদের সবচেয়ে বড় ব্যয় হবে, তাই না। আমরা তো চাই সমস্ত জিনিস ট্রান্সপারেন্ট করতে, সমস্ত জিনিস যাতে মানুষজন জানে, তাই না, এক ক্লিকেই যাতে আপনি ঘরে বসে এই যে আপনি কেন ওনাকে জিজ্ঞেস করবেন যে ওই ব্যাংকের অবস্থা কি, তাই না, ওই ব্যাংকের খবর আপনি নিজেই ঘরে থেকে বসে নিতে পারবেন ইফ ইউ স্পেন্ড মানি ফর দ্য টেকনোলজি, তাই না। তো টেকনোলজি তো আজকাল সব কিছু। আপনার কাছে আবার আসবো, তার আগে একটু আলমাস কবির আপনার কাছে জানতে চাই, যেহেতু টেকনোলজির কথাটা চলেই আসলো, আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা দেখি যে টেকনোলজির যে ব্যবহার কখনো কখনো টেকনোলজিটাই বিপদের কারণ হয়ে যায়। আমরা শুনি যে এক ক্লিকেই টাকা চলে যায় এবং এই গ্রাহক সেবা ডিজিটাল হওয়ার পরও নানান রকম ভোগান্তি। তা আপনি তো তথ্য প্রযুক্তির মানুষ, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি অবস্থায় আছে এটি। ধন্যবাদ। টেকনোলজি আমরা কেন ইউজ করি যে কোনো খাতেই, ব্যাংকিং বলেন বা যে কোনো খাতেই, প্রধান কারণ হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো, প্রোডাক্টিভিটি বাড়ানো এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সিটা বাড়ানো। সো যখনই আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনি টেকনোলজি ব্যবহার করবেন, আপনার স্বচ্ছতা তো বাড়বে, একটা অডিট ট্রেল রয়ে যাবে। সো এই ধরনের যে কোনো রকম ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সেটা কিন্তু তখন খুব কমে যাবে আর কি, বা সেটাকে খুব সহজে ধরা যাবে। সো সেই কারণে মানুষ টেকনোলজি ইউজ করে। টেকনোলজি আরেকটা কারণে ইউজ করে মানে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে, সেটা হচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে বাড়ানোর জন্য। আপনি দেখেছেন যে আমরা যখন বাংলাদেশে MFS চালু হয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তখন কিন্তু মানে অনেক প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্যাংকের কোনোদিন শাখা পৌঁছায়নি, সেখানেও কিন্তু মানুষরা ওই ছোটোখাটো তাদের মোবাইল দিয়ে কিন্তু ব্যাংকিং ট্রানজ্যাকশন, অনলাইন মানি ট্রান্সফার এগুলো কিন্তু শুরু করছে। সো এগুলোকে যদি আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি, সো টেকনোলজি জন্যই কিন্তু এটা পসিবল হয়েছে। আপনি যেটা বললেন যে কোথায় আছি, সেখানে মুশকিলটা হচ্ছে কি যে আমরা যদিও এই কথাগুলো আমি বললাম, হয়তো অনেকে শুনে আমার সাথে একমতও হলেন হয়তো, কিন্তু প্র্যাকটিক্যাল ইয়েতে গিয়ে দেখি, যে ফিল্ডে গিয়ে দেখি যে টেকনোলজিতে টাকা বরাদ্দ রাখতে সবাই একটুখানি মনে করে যে না ঠিক আছে, এটা আমার টপ প্রায়োরিটি না। অথচ ব্যাংকিংয়ের মতো একটা সেক্টরে আমি মনে করি টেকনোলজিতে একটা বড় এবং এটা 1, 2, 3 প্রায়োরিটির মধ্যে থাকা দরকার। টেকনোলজির জন্য যে বাজেট সেটা থাকা দরকার, কিন্তু সেটা আনফর্চুনেটলি আমরা রিয়েলাইজ করতে পারি না। আমরা অনেক সময় যখনই হয়তো কোনো রকম হয়তো আমার অ্যাডজাস্ট করতে হবে, তখন টেকনোলজির বাজেটটাকে আমি কিন্তু কাটছাট করি। আবার মজার ব্যাপার হচ্ছে যে টেকনোলজি বলতে আমরা যেটা বুঝি, আমরা অনেক সময় বুঝি যে দৃশ্যমান কিছু, হয়তো সার্ভার, কোনো মেশিন, মানে এই ধরনের জিনিস, কিন্তু ওইটা তো বটেই, আমাদের লাগবেই, কিন্তু সফটওয়্যার যে পিছনে কাজ করছে সেই সফটওয়্যারটা যেহেতু দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই জন্য এইখানে আমরা বরাদ্দ রাখতে চাই না। সো এর ফলে যেটা হয়, আপনি যেটা বললেন যে অনেক সময় বিপদ ডেকে আনে, যখনই কোনো জিনিস খুব পাওয়ারফুল হয়, ওই যে বলে না যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। সো আপনি যখনই এরকম টেকনোলজির মতো একটা জিনিস, ওটা যদি আপনি ঠিকমতো ব্যবহার না করেন, অন্যরা সেটার অপব্যবহার করতে পারে, এবং অপব্যবহার যদি করতে পারে তখন কিন্তু খুব সহজে এটা দিয়ে ক্রাইম করা যেতে পারে। সো সে ব্যাপারে কি করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এই ধরেন সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, এগুলোতে ইনভেস্ট করতে হবে। সো আমার মনে হয় এইগুলোতে এখনো আমাদের অনেক দূর যাওয়া বাকি আছে। আপনার কাছে আবারও আসবো, খন্দকার ফজলুর রশিদ। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। আমি এক্স্যাক্টলি আমি ওনার কথা দিয়ে এইটা দিয়ে আসতে যাচ্ছিলাম।
আমরা যতই ইনভেস্ট করি হোয়াট এভার বেস্ট সফটওয়্যার ইট ইজ, নাথিং ইজ ফুল প্রুফ। সুতরাং আপনাকে দেখতে হবে হু ইজ ইউজিং দ্যাট টুল। আপনি কি জানেন যে সিআইবিতে কত রিপোর্টিং হচ্ছে না এবং ডেলিবারেটলি হচ্ছে না? সিআইবিতে সব কিছু আসার কথা, কেন করছি না? বিকজ সামওয়ান ইজ নট গিভিং দ্য ইনপুট। আমি যত ভালো টেকনোলজি ইউজ করি, যত কিছু করি, ইফ দ্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইফ হি ইজ আনএথিক্যাল, তাহলে কিন্তু প্রবলেম উইল অলওয়েজ বি দেয়ার। সুতরাং ইন্টিগ্রিটি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু হিয়ার। কোনোভাবে এখানে কম্প্রোমাইজ করার কোনো ইয়ে নাই। এবং অ্যাকাউন্টেবিলিটি, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আনফর্চুনেটলি দিস ইজ দ্য রিয়েল লাইফ সিচুয়েশন বর্তমানে। আপনার তো দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার, এটা কি শুধু আসলে চমৎকার আইন দিয়ে, পলিসি দিয়ে বা নীতি দিয়ে, বিধি দিয়ে নিশ্চিত করা সম্ভব না? যত বিধি দেন, আমাদের কিছুদিন আগে যে গভর্নর চলে গেলেন, উনি কিন্তু প্রথমে এসেই খুব ভালো ভালো সার্কুলার ইস্যু করা শুরু করেছিলেন। হি ওয়ান্টেড টু মেক আস রেসপন্সিবল, দ্য ব্যাংকার্স স্পেশালি, যদি আমি ব্যাংকে নাই এখন, উনি স্টার্ট করলেন যে না, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ব্যাংকার্স, ডোন্ট রেফার টু সেন্ট্রাল ব্যাংক, ইউ টেক ডিসিশন yours and you are responsible for taking the right decision or wrong decision, and you will have to answer for that. কিন্তু আনফর্চুনেটলি সেটা ইউজ হয়নি। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, একই প্রশ্ন আপনার কাছে আসতে চাই। ওই যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, বিআইবিএমে আপনি কাজ করেছেন এবং এই বিআইবিএমে কাজ করার ফলে যেটি হয়েছে, ব্যাংকিং সেক্টরের সমস্ত ব্যাংকের জনবল বা তাদের দক্ষতা সম্পর্কে আপনার ধারণা আছে। মানে এখানে নানান রকম সংস্কারের কথা আমরা শুনছি, ব্যাংক মার্জ হবে বা ওই ডিস্ট্রেস অ্যাসেটগুলোকে একখানে করব, আমরা অনেক কিছু করব, কিন্তু জনবল, তার দক্ষতা অর্জন, তাকে স্কিল করা, সেই জায়গায় আসলে কতটুকু আলোচনা হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে? না, সেই জায়গাটাই তো আসলে এই আপনার কি বলে ঘাটতি আমাদের, যে আমরা এত কিছু করছি কিন্তু এগুলো চালানোর মতো যে জনবলের প্রয়োজন সেইটাই আমরা তৈরি করতে পারছি না। এবং বা স্পেশালি এই সমস্ত সফট স্কিল, যেটা যেমন এথিক্স একটা ব্যাপার, তাই না, ব্যাংকের ক্ষেত্রে যেটা খুবই প্রয়োজন, তাই না, এটার ব্যাপারে তেমন কোনো উৎসাহ না। ইভেন আমি তো সারা জীবন এই ট্রেনিংয়ের সাথে জড়িত ছিলাম, তো ওনাদের মতো স্যাররা খেলে আমাদের বলতে, এই আপনারা কী করেন, লোকজনরা এথিক্স শেখান না কেন? আমি ওনাদের কথা একটু বিরক্ত হতাম। এথিক্স কি আমি ওই গ্রাসরুট লেভেল থেকে শিখাতে হবে, বা এথিক্সের ট্রেনিং কি, হোয়াট ইজ এথিক্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ এথিক্স, ওইভাবে হবে, নাকি ইউ উইল ডেমনস্ট্রেট যে হোয়াট ইজ এথিক্স? আসলে এথিক্স ট্রেনিং, এই যে জনমলের এই যে মেন্টাল ফ্রেমওয়ার্ক যেটার কথা বারবার আপনারা বলতেছে, তাই না, এটা কিন্তু বেসিক্যালি ক্রিয়েট হবে ফ্রম টপ ডাউন। এটা কিন্তু টপ ডাউন প্রসেস, তাই না? যেখানে আপনার ব্যাংকের কোনো গভর্নেন্স নাই, আপনার ব্যাংকের বোর্ডে যারা বসছে তারা কোনো ধরনের নিয়মকানুন ফলো করে না, এমডি সাহেবরা কোনো নিয়মকানুন ফলো করে না, সিআরএম কোনো নিয়মকানুন ফলো করে, সেখানে আপনি যে নাকি একদম নিচের লেভেলে আছে, সে মানে আপনার সিনিয়র অফিসার, তাকে আপনি এথিক্স শেখাতে পারবেন? তো ওইভাবে তো হয় না। তো আসলে আমাদের ট্রেনিংও এই ধরনের সমস্যাগুলো ছিল। একটা হচ্ছে ইথিক্স আর একটা হচ্ছে দক্ষতা। আমরা তো দেখি যে আমাদের ওই মার্ট লেভেলের ব্যাংকারদের দক্ষতার অভাব রয়েছে, সেই জায়গাটাতে আসলে আপনি কি বলবেন? আপনার দক্ষতা আপনি না হয় ট্রেনিং দিয়ে শেখাতে পারেন, কিন্তু দক্ষতার অর্জনের জন্য যে সমস্ত আসলে টুলসগুলো আমরা ব্যবহার করি বা করা উচিত, সেগুলো আমরা ঠিকমতো ইউটিলাইজও করতে পারিনি। বা এই দক্ষতার জন্য কিন্তু আসলে আপনার পুরো প্রসেসটাকে আপনাকে দেখতে হবে, আপনার রিক্রুটমেন্ট থেকে শুরু করতে হবে, তাই না? আমাদের রিক্রুটমেন্ট কি হচ্ছে, কারা রিক্রুটেড হচ্ছে, তাই না, কোনো জায়গায় মানে কেন দক্ষতা হচ্ছে না, অন্য ব্যাংকে হচ্ছে, অনেক প্রাইভেট ব্যাংকে খুব ভালো হচ্ছে, বিকজ দে আর রিক্রুটিং সব আইবিএ পিপল, তাই না? আমাদের ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকে কেন যে ভালো হচ্ছে না, যে আমি সমস্ত ডিসিপ্লিনের থেকে নিয়ে আসছি, এবং সেখান থেকেও দক্ষ বানানো যায় ইচ্ছা করলে আপনার। আমাদের সেই ধরনের টুলস মানব আমাদের ছিল। সম্পদে বিনিয়োগের ক্ষেত্রে তো ব্যাংকগুলোর একটু অনীহা থাকে, যথেষ্ট অনীহা ছিল। সেই জায়গায় আসলে আমরা যে আপনি আমার মানে আলোচনার যে বিষয় সেটির সাথে প্রথমে দ্বিমত করেছিলেন যে অনুদানের টাকায়, সেই জায়গায় আসলে এই যে আমরা অনুদানের যে অর্থগুলো পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, যেমন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এবং একই সাথে তথ্য প্রযুক্তির
জায়গায় আমরা জানি যে অনেকগুলো সফটওয়্যার থেকে শুরু করে একটা সেন্ট্রাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, ব্যাংকগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনা যেখানে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, সেই সব জায়গায় আসলে এই অনুদানের অর্থটা ব্যয় হতে পারে কিনা সেটি আপনার কাছেও জানতে চাইবো জনাব ফজলে রশিদ, আপনার কাছেও জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় অনুদানের টাকায় আর্থিক খাতের কি সংস্কার হবে। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে দুটো বিষয় যেখানে আসলে ব্যাংকগুলো অর্থ খরচ করতে চায় না, ওইটাই ইস্যু, এটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট। ব্যাংকগুলো অর্থ খরচ করতে চায় না, ওইটাই আসলে মেইন ইস্যু। খরচ তো আপনাকে করতে হবে, এটা আমার কাছে ইররেসপেক্টিভ। ওইটা আপনি ওইটা অনুদান থেকে পেলেন না, কোত্থেকে পেলেন দেন না, আপনাকে ইউ উইল হ্যাভ টু স্পেন্ড মানি, তাই না? কারণ এখন যে প্রবলেমগুলো হয়ে গেছে, এই যে আপনার এত বড় বড় যে প্রবলেমগুলো, এগুলো আপনি সংস্কার ছাড়া কী হবে আপনার? আমরা তো এই যে ব্যাংকগুলোকে যখন থেকে 1 লাফে যখন 9টা ব্যাংকের আপনার লাইসেন্স দেয়, তখন থেকে আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে, আপনি লাইসেন্স দিতে চান দেন, কিন্তু আপনার সাথে সাথে একটা এক্সিট পলিসি তৈরি করে দেন। তো এগুলোর জন্য কোনো অর্থের দরকার হবে না, এটা সরকারের সদিচ্ছা। এক্সিট পলিসি যদি তৈরি করে দেয় আর সরকার যদি বলে দেয় দ্যাট ইউ উইল হ্যাভ টু সার্ভাইভ ইয়োর সেলফ, তুমি টিকে থাকবা কি না থাকবা এটা তোমার ডিসিশন। এটা তুমি যদি প্রফিট আর্ন করতে না পারো, ক্যাপিটাল ফুলফিল করতে না পারো, লিকুইডিটি সাপোর্ট করতে না পারো, ইউ মাস্ট কুইট। কিন্তু আমরা তো দেখি সরকার শপথ নিয়ে বসে আছে যে আমরা কোনো ব্যাংককে বন্ধ হতে দেব না, ধ্বংস হতে দেব না। ওগুলো হচ্ছে পপুলার সাপোর্ট, বুঝছেন? এগুলো যেন আসলে তো ওই রকমভাবে আপনি আমেরিকার দিকে তাকান না, প্রতি বছর 100-150 ব্যাংক চলে যায় না, কেউ কোনো কেয়ার করে? কেউ কোনো কেয়ার করে না, ওইটাই ওদের পলিসি। কিন্তু সেখানে আমানতকারীদের স্বার্থ তো সংরক্ষণ হয়, আমাদের এখানে সংরক্ষণ হয়, সেইটাই তো, ওইটি হচ্ছে অল্টারনেটিভ। আপনি বরঞ্চ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য পদক্ষেপ নেন, আপনি ডিপোজিট ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেন, আপনি ম্যানেজমেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করেন, তাই না? ওগুলো না করে আপনি ব্যাংকগুলোকে বাঁচায় রাখার চেষ্টা করেন আর সরকারি টাকা পয়সা দিয়ে, তো ওইভাবে আসলে হয় না। জনাব ফজলে রশিদ, আপনি দীর্ঘদিন যে তৌফিক আহমেদ চৌধুরী যেমন বলছিলেন যে ম্যানেজমেন্টের কোয়ালিটি, আপনিও ম্যানেজমেন্টের অংশ ছিলেন, আপনার কাছে জানতে চাই। আমি একটু ওই ব্যাপারে আমি আসছি। কিছুদিন আগে কোনো একটা প্রাইভেট ব্যাংক আমাদের কাছে কয়েকজনকে রেফার করলো যে আপনারা কাইন্ডলি আমাদের কিছু ভালো ছেলে রিক্রুট করে দেন। বলে আপনি আর কে থাকবে? বলে আমরা বোর্ডের কেউ থাকবে না, ইনক্লুডিং এমডিও থাকবে না। হোয়াট ইজ দিস? এমডি না থাকলে হোয়াট ডু উই ডু? বলে আমরা চাই আপনারা ঠিক করবেন। ইউ উইল বি সারপ্রাইজড। আমরা দ্যাট ওয়াজ শক অফ মাই লাইফ, যে এত খারাপ হতে পারে আমাদের ক্যান্ডিডেট, এবং তাও কি প্রবেশনারি অফিসার, ম্যানেজমেন্ট ট্রেনি। শেষ পর্যন্ত যখন হলো, আমি এমডিকে একটা কমেন্ট করে বাধ্য হলাম, ইউ হ্যাভ ট্রাই টু টেক ইন দ্য লিস্ট রটেন ফিশ, অল আর রটেন। সুতরাং আপনাকে প্রথমে ভালো ছেলেগুলো নিতে হবে এবং ক্যাপাসিটি বিল্ডিংয়ে তাদের প্রপার ট্রেন আপ করতে হবে। কিন্তু এথিক্যালি সে যদি খারাপ হয় তাহলে কিন্তু তার সব বৃথা। সুতরাং এথিক্যাল যে সাইডটা থাকতেই হবে এবং ভালো ছেলে রিক্রুট করতে হবে। তার জন্য আমাদের HR-এ প্রপার ইনভেস্টমেন্ট করা দরকার, প্রপার, আদারওয়াইজ ফিউচার উইল ব্লিক। কিন্তু এখন যে সংস্কার কার্যক্রমের কথা আমরা শুনছি, যদিও ব্যাংক কমিশন হয়েছে, তারা কাজ করছেন তাদের মতো করে, হয়তো এগুলো সামনে ভবিষ্যতে আসবে। সাম্প্রতিক সময়ে কিন্তু এই জায়গাটিতে আমরা আলোচনা একেবারেই দেখিনি। তো আপনার কাছে কি মনে হয় যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ধরেন আপনি এই যে গত 2 দিন আগে আমাদের 6টা ব্যাংকে এমডি চেঞ্জ হয়ে গেল। আই এম শিওর ইট উইল ক্রিয়েট এ সিভিয়ার ক্রাইসিস টু গেট ক্রাইসিস, মানে টু গেট গুড পিপল টু রান দ্য ব্যাংক। 2nd লাইন, 3rd লাইন, 4th লাইন, এই 6টা এমডি সম্বন্ধে তেমন কোনো সিরিয়াস কোনো অবজেকশনও ছিল না। এই যে আমাদের হুইমসিক্যাল ডিসিশনগুলো, বুঝছেন, এদের রিয়েলি কোনো প্রবলেম ছিল না। দে ওয়ার রাইটফুল্লি দে ওয়ার সিলেক্টেড এবং দে ওয়ার রানিং ভেরি ওয়েল। এই 6টা ব্যাংকে আমরা কেন সরাই দিল গভর্নমেন্ট? আই ডোন্ট নো, আমি জানি না কেন সরালো। কিন্তু হয়তো এটা পলিসি ডিসিশন যে ঠিক আছে রেজিম চেঞ্জ করলাম। কিন্তু এখন যেটা সমস্যা হবে, টু গেট দ্য রাইট পারসন, ভালো কাজ জানার লোক অত্যন্ত সীমিত, খুবই কম, মানে অবিশ্বাস্য রকম কম। এবং তার সাথে আছে আনফর্চুনেটলি
ইন্টিগ্রিটি ইস্যু। সেই একই জায়গায় একটু আলমাস কবি আপনার কাছে আসতে চাই, মানে তথ্য প্রযুক্তির জায়গাতে তো আরও বেশি দক্ষতা প্রয়োজন হয়। ব্যাংকিংয়ের একটা দক্ষতা তো তার প্রয়োজন হয়, তার সাথে আবার টেকনোলজিক্যাল নলেজ, এবং এটি সারাক্ষণ আপডেট হচ্ছে, সারাক্ষণ তাকে আপডেটও থাকতে হয়। কিন্তু আমরা দেখি যে আসলে ব্যাংকগুলো তাদের আইটিগুলো সাধারণত চালায় হচ্ছে থার্ড পার্টি সলিউশন দিয়ে, সেটি আসলে কতটুকু যৌক্তিক? জি, তার আগে আমি দক্ষতাটা নিয়ে একটু কথাটা বলি। দক্ষতার অভাব কিন্তু শুধু ব্যাংকিং খাতে না, আমাদের প্রত্যেকটা খাতেই কিন্তু আমরা দেখব, আপনি দেখবেন যে কারোর সাথে যখন কথা বলবেন যে ভালো লোক পাই না, ভালো ছেলে পাই না, মার্কেটিংয়ে ছেলে পাই না, আইটিতে ছেলে পাই না, সেলসে ছেলে পাই না, অ্যাকাউন্টিংয়ে ছেলে পাই না, মানে কোনো সেক্টরেই কিন্তু আপনি দেখবেন যে ভালো দক্ষ ছেলে পাওয়া যায় না। শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু 30 লক্ষ। সো একটা প্যারাডক্স আছে, মানে প্রবলেমটা কোথায়? তাদের জ্ঞান আছে কিন্তু দক্ষতা নাই। এই জ্ঞান এবং দক্ষতার মধ্যে যে এই যে সংমিশ্রণটা, এটা আমরা ঠিকমতো করতে পারি না। টেকনোলজির ক্ষেত্রে তো করতেই পারি না। যেটা হয় কি, যে যখন একটা ছেলে বা মেয়ে গ্র্যাজুয়েট করে বের হয়, সে তখন এমপ্লয়েবল হয় না, বিকজ তার ওই ট্রেনিংটা নাই, তার দক্ষতা নাই, স্কিলটা নাই। সে আবার ওই 3 মাস 6 মাসের একটা ট্রেনিং নিয়ে তারপরে সে এমপ্লয়েবল হয়। ব্যাংকিং ক্ষেত্রে আমি শিওর যে তারা হয়তো তাদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ব্যাংকিংয়ের জন্য যে কিছু স্কিলের ব্যাপার, নলেজটা আছে কিন্তু স্কিলটা বোধহয় তাদের থাকে না। সো এগুলো যদি আমরা কারিকুলামের মধ্যে ঢুকাতে পারতাম তাহলে এই সময়টা নষ্ট হতো না আর কি। আমাদের তো একটা দক্ষ জনসম্পদ তৈরি করতে হবে, এবং আমাদের এই তরুণ জনসম্পদ কিন্তু বেশি দিন থাকবে না। আগামী হয়তো 18 বছর 20 বছর পরে কিন্তু আমাদের অ্যাভারেজ এজ কিন্তু 40-এর উপরে হবে। সো এই সময়গুলো আমরা নষ্ট না করে যদি আমরা এই সংমিশ্রণটা করতে পারি, একাডেমিক্স কারিকুলামের মধ্যে যদি ঢুকাতে পারি, আমরা সবচেয়ে ভালো হবে। যেটা বললেন যে টেকনোলজিতে সবসময় এভার চেঞ্জিং, এভার ইভলভিং একটা সিচুয়েশন থেকে যাচ্ছে, এবং সেখানে আমরা দেখি যে একাডেমিয়াগুলো ঠিকমতো তাদের স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিগুলো যারা সবচেয়ে বড়, তারা কিন্তু এটাকে মানে কোপ করে উঠতে পারে না। তারা এখনও কিন্তু দেখা যায় যে সেই ট্র্যাডিশনাল শিক্ষা দিয়ে যাচ্ছেন, এবং যেগুলো হয়তো মানে পাশ করে ছেলেটা হয়তো বা মেয়েটা হয়তো মানে অ্যাকচুয়ালি চাকরি সে কিছুই বুঝবে না। কারণ এখন নতুন নতুন যে টেকনোলজি, মনে করেন নতুন যে ব্লকচেন টেকনোলজি, ব্লকচেন এখন কিন্তু আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যবহার হওয়া শুরু হয়েছে। আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ব্লকচেন শিখাচ্ছি না, কিন্তু হ্যাঁ কয়েকটা হয়তো দেখবেন হয়তো হাতে গোনা 4-5টা প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদের ব্লকচেনের একটা কোর্স রয়েছে, কিন্তু পাবলিক ইউনিভার্সিটিগুলো কিন্তু এগুলো করছে না। সো এইগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। আমাদের যে আজকে প্রতিপাদ্য বিষয় যে কিভাবে আমরা সংস্কার করব বা টাকাটা আমরা কিভাবে, আমি তো মনে করি হিউম্যান রিসোর্স ট্রেনিংয়ে একটা বড় বরাদ্দ রাখতে হবে, সেটা অনুদানের টাকাই হোক আর যেটাই হোক না কেন, সরকারি একটা বড় বাজেট রাখতে হবে। দরকার হলে কারেন্ট যে বাজেটটা রয়েছে, যে জাস্ট শুরু হলো আর 2 মাস হলো, এই বাজেটে কিছু সংশোধন এনে এইখানে এই কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে হয় একটু রিএমফাসাইজ করা দরকার আর কি। এবং আমি মনে করি যে টেকনোলজিতে যদি আপনি যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি আপনার এফিশিয়েন্সি বাড়বে। আরেকটা কথা যেটা আপনি যেটা বলছিলেন যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অফকোর্স ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট টেকনোলজি এখন এমন হয়ে গেছে যে এই যে আপনি বললেন যে চেঞ্জিং এভরিডে, না সেটা না, আমি যেটা বলছি যে মানে মনে করেন আমি যখন কোনো একটা জায়গায় গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে কোনো একটা জিনিস কিনবো, অটোমেটিক্যালি এটা আমার হিট করবে আমার রেকর্ডে, আমার ব্যাংকে, অটোমেটিক্যালি যাতে এটা আমার সিআইবিতে মানে হিট করে, এখানে কাউকে যাতে ইন্টারভেনশন না করতে হয়। ইন্টিগ্রেটেড সিস্টেম, এই ইন্টিগ্রেটেড সিস্টেম আমরা যতক্ষণ না করতে পারবো ততক্ষণ কিন্তু পর্যন্ত ওই নানা রকম লুপ হোল থেকেই যাবে। আমরা দেখবো যে আমরা ওই ডিজিটাল ট্রানজাকশন করছি কিন্তু আবার গিয়ে ওই ক্যাশ আউট করছি, তাহলে তো আর আমার এটা ডিজিটাল ইকোনমি হলো না। সো আমার এই ইকোসিস্টেমটাকে কমপ্লিট করতে হবে, ফুল মানে ক্লোজ করতে হবে। সো ওই রকমভাবে আমি যত বেশি টেকনোলজিতে ইনভেস্ট করবো, আর এখন তো যেহেতু আপনার ওই রোবটিক প্রসেস অটোমেশন এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, এখানে কিন্তু অনেক কাজ কিন্তু মেশিন করতে পারে, এখানে হিউম্যান ইন্টারভেনশন লাগেই না। হিউম্যান ইন্টারভেনশন না লাগলে যেটা হয় তখন কিন্তু ওই যে আপনার ওই কি বলবো অসততা এখানে কোনো আনতে পারেন না। আপনি যে মনে করেন কিছু একটা 2 নম্বরে কিছু করবে সেটা কিন্তু করতে পারে না। সো এই জন্য আমি যেটা বলছি যে টেকনোলজিতে বেশি করে ইনভেস্ট করা, এবং এই সংস্কার যেহেতু এখন করা হচ্ছে বা হবে, এখানে এই টেকনোলজি নিয়ে কিন্তু আলাদাভাবে চিন্তা করতে হবে এবং এটাকে ইনক্লুড করতেই হবে। ভবিষ্যতের প্রত্যেকটা ব্যাংক উইল বি আ ডিজিটাল ব্যাংক। আপনার কাছে আবার আসবো।
জনাব খন্দকার ফজলে রশিদ, আপনার কাছে একটা ছোট্ট বিষয় একটু জানতে চাই। আলমাস কবিরের কথা ধরেই বলা হচ্ছে যে ডিজিটাল ট্রানজেকশন, কিন্তু আমরা দেখি আপনি যদি পারচেস করতে যান, পজে যদি কোনো টাকা দিতে যান, সেখানে বাড়তি টাকা দিতে হয়। ওইটা ক্যাশে দিলে সেখানে আপনার টাকা সেভ হচ্ছে। এই রকম মানে দ্বৈত পলিসি থাকলে আসলে আমি ওইটাই বলছি, এটা আমি রেসপন্ড করব ওনার পরে। আমি একটু ওনার সাথে একটু অ্যাড করে দিচ্ছি। আপনি দেখেন ফরেন ব্যাঙ্কগুলো এই সেম এনভায়রনমেন্টে আমাদের ছেলেরাই চালাচ্ছে। তাদের পার্সেন্টেজ অফ ক্লাসিফিকেশন দেখেন 1.5%, 2%, whereas in other banks কোনো ব্যাংকে নাকি 80% পর্যন্ত গেছে। How and why? Because they have properly identified the person and how to make him skilled. There is no chance of any manual intervention. আপনি যেটা বললেন আপনি একটা জায়গায় ট্রানজ্যাকশন করলেন, it will go through an entire process. There is no manual intervention, whereas in many places these loopholes has been kept deliberately. Correct. So that they can manipulate. এটা অন পারপাস করা। এবং আমি একটা আপনাকে খুব ইন্টারেস্টিং কথা বলি, আমাদের ব্যাংকে পেনাল্টি করল বাংলাদেশ ব্যাংক থেকে, কেন সিআইবিতে রিপোর্ট করা হয়নি। তা আমি যখন জিজ্ঞেস করলাম বোর্ডে এসছে, এটা পেনাল্টি আসলে বাংলাদেশ রিপোর্ট কেন করা হলো না, বলে স্যার এটা তো ভুলে হয়ে গেছে। তাই আই ডিডন্ট ডু সাজেস্ট এনিথিং মোর। আমি একটা সাজেশন দিলাম, বলে ওকে ফাইন, ভুলে হয়ে গেছে, যিনি ভুল করেছেন, যারা যার প্রসেসে আছেন, ইট উইল বি রিয়েলাইজড ফ্রম দেম হোয়াট এভার অ্যামাউন্ট ইট ইজ, এবং দ্য ফাইল উইল বি কেপ্ট ইন দেয়ার পার্সোনাল ফাইল, সো দ্যাট দে উইল দেয়ার ফিউচার, তাদের যখন অ্যাসেস করা হবে তখন দে উইল বি। এবং ভেরি ইন্টারেস্টিংলি কিছুদিন পরে দেখলাম বাংলাদেশ ব্যাংক আবার ঠিক এই জিনিসটাই ইম্পোজ করে দিয়েছে টু অল দ্য ব্যাংকস, যার জন্য এখন এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের এখানে, স্পেশালি ব্যাংকিং সিস্টেম। এবং কোনো পানিশমেন্টের ব্যবস্থা নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। ওই দিন এক আলোচনা সভায় আমরা বলতেছিলাম এই চুরি করে, ও চুরি করে, সবাই বলে চোর ধরো চোর ধরো। আমাদের এক কলিগ বলতেছে, স্যার আপনারা খালি চোরই ধরলেন, পুলিশ ধরবেন না কেন? আসলে চোর পুলিশ দুইজনে কি যদি না ধরেন না, তাহলে ডেফিনেটলি এগুলো আমরা যেমনটা দেখছিলাম আসলে এই আলোচনা থেকে, যে সব জায়গাতেই কিন্তু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। আপনার কাছে আসবো, জানতে চাইবো যে আসলে এই ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরানোর নিশ্চয়ই এখনই ভালো সময়, উত্তম সময়। আপনার কাছে পরামর্শ জানতে চাইবো, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিতে চাই। ঠিক আছে দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এখন নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, অনুদানের টাকায় আর্থিক খাতে কি সংস্কার হবে। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে যেমন জানতে চাচ্ছিলাম, আসলে বিষয়টি এমন হয়েছে সর্বাঙ্গে ব্যথা। সেটাই আপনার কাছে বলতেছি, যেন আপনি শুধুমাত্র মানে আর্থিক খাতে ব্যবস্থা নিয়ে এটা আসলে সাস্টেনেবল হবে না। এটা আসলে আমাদের পুরো সামগ্রিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপার, আমাদের সামগ্রিক চিন্তাভাবনার ব্যাপার, আমাদের শিক্ষা, কালচার, সব কিছুর ব্যাপার। আপনি ধরেন করাপশন, আপনি ধরেন এই যে নেপোটিজম, তাই না, এগুলো কি হারে কোন লেভেলে, আপনি যে কোনো জায়গায় যান, তাই না, সামান্য একটা মিউনিসিপ্যাল বিল দিতে গেলেও টাকা পয়সা চায়, তাই না। সুতরাং এইগুলো শুধুমাত্র আর্থিক খাতে হবে না, আপনাকে কিন্তু সামগ্রিকভাবে হাত দিতে হবে। জনাব আলমাস কবির একটি কথা বলেছিলেন যে দক্ষতা দেখি না আমরা ব্যাংকারদের মধ্যে। দক্ষ ব্যাংকার তৈরির ক্ষেত্রে BIBM এর মতো একটা প্রতিষ্ঠান, এটি তো দক্ষ ব্যাংকার তৈরি করার জন্যই করা হয়েছিল যতটুকু আমরা জানি। তো সেই প্রতিষ্ঠানটিও গেল 16 বছরে আমরা দেখেছি যে খুব বেশি কাজ করতে পারেনি। তো আপনি সেখানে ছিলেন, মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, সেখানে কি পরামর্শ দেবেন আপনি? এখানে কি সংস্কারের দরকার আছে কিনা? এখানে যথেষ্ট সংস্কার দরকার আছে। এই যে মানে আমি চলে আসার মানে আসলে আমি মানে ট্রেনার, এক প্রফেশনাল ট্রেনার হিসেবে আই ওয়াজ দ্য লাস্ট ডিরেক্টর জেনারেল অফ দ্যাট ইনস্টিটিউশন। যাই হোক, আমি চলে আসার পর থেকেই আসলে ওইখানে এই অবক্ষয় শুরু হয়েছে। এবং সেখানে আশ্চর্য হয়ে যাবেন আপনি, গত গভর্নর যিনি ছিলেন উনিও গভর্নরশিপ শেষ হয়ে পর সেখানে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেছিলেন। মানে ওইটাকে মানে বাংলাদেশ ব্যাংক একটাকে আউটলেট বানায় নিছে, বাংলাদেশ ব্যাংকে যত আপনার লোকজন রিটায়ার করে সব নিয়ে সেখানে ডাম্প করে, বুঝছেন। আমি কিছুদিন আগে আপনাদের এক মিডিয়া একটা নিউজ বের করেছিল, একটা মানে কি বলে আপনার অনলাইন নিউজ, সেখানে দিল যে ব্যাংকিং সেক্টরে আমরা নৈতিকতার শিক্ষা দেই,
কিন্তু বিএবিএম এর শিক্ষা দেয় কারা? এই সমস্ত লোকগুলোর ছবি দিচ্ছিল সেখানে, গভর্নর, ডেপুটি গভর্নর সব বিএবিএম এ যায় জয়েন করে 3 লাখ 4 লাখ টাকা করে বেতন নিয়ে এদেরকে কি শিক্ষা দেয়, তাই না? তো যাই হোক, এইগুলোকে আবার সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে হবে। এই মানে জিনিসপত্র নষ্ট করতে সময় লাগে না, বুঝছেন? আর এটাকে আবার গড়ে তুলতে অনেক সময়ের ব্যাপার। আমরা বিএবিএমে যেভাবে এই জিনিসপত্রগুলো গড়ে তুলেছি, দিনরাত 24 ঘন্টা আমরা কাজকর্ম করেছি, এবং যারা নাকি এই সমস্ত কাজে আসবে তারা এইগুলোকে চাকরি মনে করলে এই ধরনের ভাবে দক্ষ জনবল গড়তে পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব সৈয়দ আলমাস কবির। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মানে অনেকগুলো যে বিষয়টাই বলছি সেখানেই আসলে সংস্কারের প্রয়োজন, তারপরও যদি একটু শেষ সামারি জানতে চাই। এক নম্বর কথা, বিআইবিএম কিন্তু আমি যেমন দক্ষতার কথা বলেছিলাম যে নলেজ এবং স্কিলের একটা সংমিশ্রণ ঘটাতে হবে এক কারিকুলামের মধ্যে ঢুকিয়ে, বিআইবিএম কিন্তু কন্টিনিউয়াস আপস্কিলিংয়ের কাজ করে যেতে পারে। যারা প্রফেশনালস রয়েছে তাদেরকে জীবনভর যে ট্রেনিং, সেই কাজটা কিন্তু করার জন্য বিআইবিএম কিন্তু একটা মানে এক্সিলেন্ট একটা জায়গা। আপনি যেটা এর আগে বলছিলেন যে ডিজিটাল ট্রানজ্যাকশন করতে মানুষ উৎসাহিত বোধ করে না, এইখান থেকে একটা প্রপোজাল নিয়ে আমরা অনেকদিন ধরে আলাপ করেছি। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি যে কিছুদিনের জন্য হলেও একটা নাচ দিতে হবে, একটা পুশ করতে হবে সরকারকে, আমাদের জনগণকে। কিভাবে? একটা হচ্ছে কিছু কিছু জিনিস ম্যান্ডেটারি করতে হবে। আপনি সরকারি বিল যখন দিবেন, পানির বিল, বিদ্যুতের বিল ইত্যাদি বিল যখন দিবেন, ট্রেড লাইসেন্সের রিনিউয়াল, সব কিছু আপনাকে ক্যাশে করা যাবে না। ক্যাশে করলে আপনাকে সারচার্জ দিতে হবে, আপনাকে ডিজিটাল ট্রানজ্যাকশনই করতে হবে। এভাবে যদি আপনি পুশ করেন, দেখবেন যে মানুষের আস্তে আস্তে অভ্যেস বাড়ছে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ট্রানজ্যাকশন আপনি যখন দোকানে দেন, দেখেন যে দোকানি সে কিন্তু নিতে চায় না। তো আমরা যদি এরকম একটা কাজ করতে পারি যে আগামী 5 বছরের জন্য একটা অর্থ বরাদ্দ রাখা হোক, এবং সেখান থেকে যে কোনো ডিজিটাল ট্রানজ্যাকশনে একটা ক্যাশব্যাক অফার দেওয়া হোক, যে আমিও ধরেন কথার কথা 5% ক্যাশব্যাক, ক্রেতা পাবে 2.5%, বিক্রেতা পাবে 2.5%। তখন দেখবেন ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে যে ডিজিটালি ট্রানজ্যাকশন করার জন্য। আপনি ক্যাশ দিলে বিক্রেতা বলবে না আমাকে ক্রেডিট কার্ড দিয়ে দেন, কেন? তাহলে আমি 2.5% ব্যাক পাবো। সো এই যে ইনসেন্টিভটা, আমার মনে হয় ইনসেন্টিভাইজ না করলে, একটু পুশ না করলে আমাদের দেশে এই ডিজিটাল ট্রানজ্যাকশন কিন্তু বাড়বে না। আমরা দেখেছিলাম যে কোভিডের সময় কিন্তু ডিজিটাল ট্রানজ্যাকশন বেড়ে গেছিল। আমরা মানে অনলাইনে যে কেনাকাটা হচ্ছিল সেগুলো আগে ছিল about 15%-এর মতো হতো, সেটা বেড়ে 30%-এরও বেশি হয়ে গেছিল। সেটা আবার কমে গেছে। ক্যাশ, সবাই দেখবেন যে ক্যাশ অন ডেলিভারি করে, কিন্তু এগুলো করে কিন্তু ওই সব কারণে। আরেকটা রিজন হচ্ছে যে মানুষ ভাবে যে আমি যদি যেহেতু আমি ডিজিটাল কমার্স নিয়ে কথা বলছি, যেহেতু আমি যখন একটা অনলাইনে জিনিস কিনলাম, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে দিলাম, তারপরে তো আমি যদি জিনিসটা ভালো পছন্দ না হয় তখন কি হবে? আমেরিকাতে উল্টো। আমেরিকাতে মানুষ ক্রেডিট কার্ড দিয়ে ইচ্ছা করে যাতে সে প্রোটেকশন পায়। সে ব্যাংকে ফোন করে বলে দেয় যে না আমার জিনিসটা পছন্দ হয়নি, তুমি পেমেন্ট বন্ধ করো, স্টপ দ্য পেমেন্ট। সে কিন্তু পেমেন্ট স্টপ করে দেয়, ওই মার্চেন্টকে তখন আর পেমেন্ট করে না। এখানে একটা এসক্রো সিস্টেম কাজ করে। সেই এসক্রো নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে, কিন্তু এটাকে আমার মনে হয় চালু করা দরকার। এই সুযোগে সেটিকে চালু করা উচিত। খন্দকার ফজলে রশিদ, আমরা মানে অনেক বড় আলোচনার ক্ষেত্র নিয়েই শুরু করেছি জন্য কি না খুব বিক্ষিপ্ত হয়ে গেছি মনে হয় আপনার কাছে। বিক্ষিপ্ত না, আমি একটু সামারাইজ করে সামারাইজ করে দিচ্ছি। ব্যাংকারদের নিয়ে বা ব্যাংকিং নিয়ে একটা গোটা সমাজেই একটা নেগেটিভ একটা নোশন চলে এসছে যে ব্যাংকাররা খারাপ, এটা সেই। কিন্তু ব্যাংকাররা, আপনি কি জানেন ব্যাংকাররা আন্ডার হোয়াট প্রেশার দে ওয়ার্ক? কার ঘাড়ে দুটো মাথা আছে যে আই উইল রিফিউজ টু ডু দ্যাট? ইউর ইনস্ট্রাকশন, ইউ আর দ্য চেয়ারম্যান, ইউ আর দ্য সেক্রেটারি, ইউ আর দ্য বোর্ড, জাস্ট ওয়ান ফোন কল ইজ এনাফ। সেই গার্ডসটা যদি না থাকে সেই ব্যাংকারদের, তখন আমি যেমন আমি বহু এসছে, আমি দুদক থেকে বলছি, আমি এনএসআই থেকে বলছি, এনএসআই বলছি কারণ আমার ক্লিয়ারেন্স লাগবে ওখানে। আপনি দেখেন, আপনারা যদি প্রপোজালে মেরিট থাকে, ইউ ডোন্ট গিভ মি এ ফার্দার কল। আর যদি মেরিট না থাকে, ইউ উইল নেভার গেট ইট, দ্যাট ইজ গ্যারান্টেড। সুতরাং ওই গাছটা যদি দেখাতে যদি কেউ না পারে, এবং আপনি বিলিভ ইট অর নট, যদি যে এমডি বা যে এক্সিকিউটিভ দেখাতে পেরেছে, যেমন ইব্রাহিম খালরি, হি ডিডন্ট কেয়ার এনিবডি। আমরা অতীতে তো তেমন দৃঢ়চেতা ব্যাংকার দেখেছি। তাহলে সেই সংস্কার কিভাবে হবে? আনফরচুনেটলি এই কালচারটা নষ্ট হয়ে সেই কালচারটা নষ্ট হয়ে গেছে। এবং এই জন্য লাস্ট কথা এর মধ্যে যাচ্ছি, এই জন্য দরকার সবচেয়ে টপ
যে কোনো অর্গানাইজেশন টপ ম্যান যদি ভালো না হয় তাহলে নিচের দিকে টপ ডাউন এই এফেক্টগুলো মানে ট্রিকল এফেক্ট আসবেই। প্রথম ফার্স্ট টপ এক্সিকিউটিভ যদি ভালো হয় দেয়ার ইজ নো চান্স, হ্যাঁ ডেলিভারেটলি কেউ করবে না, ভুল হতে পারে, ভুল শুধু ব্যাংকের টপ এক্সিকিউটিভ না, দেশের টপ আমি গোটা এক্সিকিউটিভ দেশে আমি শুধু ব্যাংকের কথা বলছি না, পুরো সিস্টেম এন্টার প্রসেস। আপনি যে কোনো আমি তো বলে প্রথম থেকে শুরু করেছিলাম তিনটে স্তম্ভ দিয়ে দেশের, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই তিনও জায়গাতেই আপনি কেন ইম্যাজিন একটা দেশের বিচারপতি চলে যায়, একটা দেশের গভর্নর চলে যায়, এটা কি মানে ইজ ইট মানে একটা আনথিঙ্কেবল সিচুয়েশন না? সেই রকম জায়গায় আমরা আর যেতে চাই না, জন্যই সংস্কারের কথা আমরা বলছি। শেষ কথা যদি জানতে চাই, সেটাই দরকার আমাদের, স্ট্রং পার্সোনালিটি দরকার, স্ট্রং ম্যান দরকার, এবং ডোন্ট কেয়ার আপনার যদি ইফ ইউ আর গুড ম্যান, ইউ আর রাইট ম্যান, ইউ পিপল উইল চেজ ইউ, ইউ ডোন্ট নিড টু চেজ এনি জব, জব উইল চেজ ইউ। অনেক ধন্যবাদ খন্দকার ফজলুর রশিদ। তৌফিক আহমেদ চৌধুরী, আপনার কাছে একদম শেষ মিনিটে আছি, শেষ একদম 30 সেকেন্ডে জানতে চাই যে সংস্কার যে প্রক্রিয়ায় আগাচ্ছে, জনাব ফজলুর রশিদ যেটি বললেন, আলমাস কবিরও যেটি সমর্থন করছেন, আপনার কি মনে হয় আমরা সেই রকম একটা সংস্কৃতি গড়ার দিকে আছি কিনা? আছি, কিন্তু অত তাড়াহুড়া করলে হবে না, সংস্কার তো তাড়াহুড়ার ব্যাপার না, ওভারনাইট এটা হবে না। তবে আমরা যে সবাই এগ্রি করেছি সেটা রিয়েলি একটা ভালো দিক, এবং এই সংস্কারকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানে হোয়াট এভার ইজ দ্য সোর্স অফ ফান্ড, এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। গ্রাহক যারা আছেন এবং আমাদের দর্শক যারা আছেন তারা প্রত্যাশা করতে পারেন যে ভালো পরিবর্তন হবে। ডেফিনেটলি। আর তাছাড়া আপনি আমাদের দেশের এখন ইকোনমিক লিডারশিপটা একটু দেখেন না, এদিকে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, এদিকে ডক্টর সালেউদ্দিন সাহেব, গভর্নর দেখেন। সুতরাং মানে উই ক্যান হোপ, ডেফিনেটলি উই হ্যাভ মানে অল দ্য কি বলে রিজন টু বি হোপফুল। আমি একটু ওনার সাথে একটু অ্যাড করে, আপনি যদি 1 মিনিট সময় দেন। একদম শেষ মিনিটে আছে। ইয়েস, কি বল, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, বাট জাস্টিস উইল বি বারিড ইফ উই মেক হারি। সুতরাং আমাদের ধরে একটু ওয়েট করেন, আই এম শিওর ইট উইল। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাস্ট বলি, সাইবার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট জিনিস, সময়ের অভাবে কথা বলিনি, এখানে অনেক বেশি নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও কথা বলবো। দর্শক, আপনারা দেখছিলেন RICL TMX নিবেদিত অর্থনীতি সংলাপ। দেখা হবে আগামী সপ্তাহে, সঙ্গে থাকুন।